মৃত সন্তান জন্ম দেওয়ায় আমার স্বামী আমাকে হসপিটালে রেখেই চলে যায়। শুনছি সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। 12 বছরের সংসার জীবন আমার, কিন্তু মা হওয়ার সৌভাগ্য এখন পর্যন্ত হয়নি। অনেক চিকিৎসা, অনেক কষ্ট, অনেক সাধনার পরে সন্তানটা আমার গর্ভে এসেছিল, কিন্তু তাকেও ধরে রাখতে পারলাম না। এখন মনে হয় স্বামীটাকেও ধরে রাখতে পারবো না। আমার নাম মিলা, আমার স্বামীর নাম আসিফ। আমরা একসাথে ভার্সিটিতে লেখাপড়া করতাম, একসাথেই লেখাপড়া শেষ করেছি। সেই ভার্সিটির প্রথম দিন থেকে আমাদের দুজনের মধ্যে সম্পর্ক হয়েছিল, ভালো লাগা থেকে ভালোবাসা। পর আসিফ যখন চাকরি পেল, তখন আমাদের বাসায় প্রস্তাব দেওয়ার পর আমার বাবা মা আর অস্বীকার করেনি, কারণ আসিফ দেখতে যেমন সুন্দর তেমনই মেধাবী একজন স্টুডেন্ট, খুবই ভালো ছেলে, খুবই ভদ্র ছেলে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যথেষ্ট ভালো ছিল, যে কোনো মেয়ে তাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আসিফ পাগল ছিল শুধুমাত্র আমার জন্য। তার ফ্যামিলি থেকেও আমাকে বিয়ে করার জন্য কোনো প্রকার কোনো বাধা আসেনি। আমার শ্বশুর শাশুড়িও আমাকে দেখে পছন্দ করেছিল। আমাদের রিলেশন থাকলেও বিয়েটা হয়েছিল পারিবারিক সম্মতির মাধ্যমেই। আসিফ আর আসিফের ছোট বোন, বাবা মা আর আমি, এই নিয়ে ছিল আমাদের ছোট্ট সংসার। সংসারে ভালোবাসা, কেয়ার, যত্ন, সম্মান কোনো কিছুরই অভাব ছিল না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট ভালোবাসতো। মানুষ বলে প্রেমিক থেকে যখন স্বামী হয়ে যায় কোনো পুরুষ, তখন নাকি সে একদমই বদলে যায়, কিন্তু আসিফ বদলেছিল ঠিকই, কিন্তু আগের থেকে যত্ন, ভালোবাসা, কেয়ার আমার প্রতি অনেকটাই বেড়ে গিয়েছিল। মনে হচ্ছিল স্বপ্নের মতো কাটছে আমার দিনগুলো। এর পরপর আমরা দুইজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা 3 বছর আগে আমাদের ম্যারেজ লাইফটাকে এনজয় করব, তারপর বাচ্চা প্ল্যান করব। তার আগে আমরা কখনোই বাচ্চা নিব না। এই ভাবা সেই কাজ, দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। এত ভালো কেটেছিল সেই দিনগুলো, এখনো মনে হলে মনে হয় কতটা সৌভাগ্য নিয়ে আমি পৃথিবীতে এসেছি। এত ভালো স্বামী আর এত ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি। যথারীতি 3টা বছর কেটে যাওয়ার পর আমরা দুইজনই সিদ্ধান্ত নিই এখন একটা বাচ্চার প্রয়োজন। শ্বশুর শাশুড়ি উঠতে বসতে সবসময় আমাকে বোঝানোর চেষ্টা করতো তাদের এখন নাতি নাতকুর প্রয়োজন, তাদের সাথে খেলে বাকি দিনগুলো কাটিয়ে দিতে চায়। আমি আর আসিফ দুইজনেই ডাক্তারের কাছে গিয়েছিলাম, সকল ধরনের টেস্ট করলাম। ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই, আমার হালকা একটু প্রবলেম আছে, মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে। তারে দেওয়ার সমস্ত নিয়ম কানুন, মেডিসিন সবকিছু আমি ঠিকঠাক মতো খেয়েছি। আমরা চেষ্টা করতে থাকি সন্তানের জন্য, কিন্তু দেখতে দেখতে 1টা বছর কেটে যায়। প্রতি মাসেই প্রেগন্যান্সি টেস্ট করতাম আর হতাশ হতাম। আসিফ আমাকে প্রচুর সাহস দিত, আরে তুমি টেনশন করো না, দেখো সামনের মাসে হয়ে যাবে। আমাকে এভাবে সান্ত্বনা দিতে দিতে হয়তো 1টি বছরে আসিফও একটু হতাশ হয়ে গিয়েছিল। লাস্টের দিনগুলোতে যখন আমি প্রেগন্যান্সি টেস্ট করতাম, তখন আর আগ্রহ নিয়ে আসিফ আর আমাকে জিজ্ঞেস করতো না রেজাল্ট কি। আমরা দেশ বিদেশ যেখানে যে ডক্টরের কথা বলেছি সেখানেই গিয়েছি টেস্ট করানোর জন্য। যে ডাক্তার যেভাবে যা বলেছে সবই করেছি। তো ওই বিধির লিখন কে আর খণ্ডাতে পারে। সে হয়তো চাচ্ছিল না যে আমার কোল আলো করে কোনো সন্তান আসুক। টইটুম্বুর আমার সংসারটা মনে হয় এক নিমিষেই তখন ফ্যাকাশে হয়ে গেছিল। চারদিকে হতাশা আর শূন্যতা। আর শ্বশুর শাশুড়িও আর আগের মতো আমার সাথে কথা বলে না, বৌমা বৌমা বলে মুখ ভরে আর আমাকে আর ডাকে না। ডাকের মাঝেও আমি শূন্যতা অনুভব করি, সেই ভালোবাসাটা আর অনুভব করতে পারি না। আর আসিফ তো এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে সারা দিন অফিসের কাজে ব্যস্ত থাকে, বাসায় এসেও ল্যাপটপটা নিয়ে বসে থাকে, আমাকে আর সময় দেওয়ার প্রয়োজন মনে করে না। চেনা মানুষগুলো দিন দিন অচেনা হয়ে যেতে লাগলো। এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল আমার। যে যা বলতো আমি তাই করতাম, কবিরাজ, হুজুর, গাছন্ত, মেডিসিন কোনো কিছুই বাদ দিইনি আমি। দেখতে দেখতে কেটে যায় আরো 8টা বছর। এই 8 বছরে আমার চেনা মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেছে। আমার সেই সাজানো গোছানো সুখের শান্তির সংসারটা দিনে দিনে আমি হারিয়ে ফেলেছি। আমার সেই সাজানো গোছানো সংসারটা এখন আমার কাছে বিষাদময় মনে হয়। প্রিয় মানুষগুলোর করা অবহেলাটা আমাকে প্রতিনিয়ত মৃত্যুর মতো যন্ত্রণা দেয়, কিন্তু কিচ্ছু করার নেই আমার। আমিও তো চেষ্টা করছি, আমিও তো সন্তান চাই, আমিও তো চাই কেউ আমাকে মা মা বলে সারাক্ষণ ডাকুক, কিন্তু আমার কষ্ট বোঝার মতো এই সংসারে কেউ নেই। তাও থেকে যখন কোনো কিছুই হচ্ছিল না, তখন আমার বড় বোন একটা ডাক্তারের খোঁজ দেয়। তার কাছে থেকে নাকি চিকিৎসা করে অনেকেই মা হয়েছে। আমি আসিফকে রিকোয়েস্ট করি চলো না ওই ডাক্তারটাও দেখাই। সেদিন আমাকে মানা করেনি ঠিকই, কিন্তু তার চেহারায় আমি বিরক্তির ছাপ ঠিকই দেখতে পেয়েছিলাম। সে হয়তো ধরেই নিয়েছে আমি আর কখনো মা হতে পারবো না। থাকা সত্ত্বেও সে আমাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ সেই ডাক্তারের ট্রিটমেন্টে 3 মাসের মাথায় আমি
প্রেগনেন্ট হয়ে যায়। আমি যখন প্রেগন্যান্সি টেস্ট করেছিলাম আর দেখলাম পজিটিভ এসেছে, বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল সারা দুনিয়া মনে হয় আমি হাতের মুঠোয় পেয়ে গিয়েছি। আসিফকে যেদিন আমি সেই প্রেগন্যান্সি টেস্টের পজিটিভিটির কথা বলেছিলাম, সেদিন তার চেহারায় আগের মতো সেই ভালোবাসাটা আমি দেখতে পেরেছিলাম। ভালোবাসাটা এতটা বছর আমি তার চোখের দিকে তাকিয়ে খুঁজেছি আর দেখতে পাইনি। আমি আমার পুরনো আসিফটাকে ফিরে পেয়েছিলাম, আমি আমার পুরনো সংসারটাকে ফিরে পেয়েছিলাম এই প্রেগন্যান্সির জার্নিটাতে। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, আসিফ সবাই আমাকে এতটা যত্ন করতো, এতটা কেয়ার করতো সেই প্রেগন্যান্সির টাইমটাতে। আমিও ভুল করেও কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু করতাম না। খুব ভয়ে ভয়ে কাটছিল আমার সেই দিনগুলো। স্বপ্ন কত প্ল্যান করেছিলাম আমি আর আসিফ দুইজনে মিলে এই সন্তানটাকে নিয়ে। কিন্তু প্রেগন্যান্সির লাস্টের দিকে হঠাৎই একদিন আমি বাথরুমে পা পিছলে পড়ে যাই। সাথে সাথে ব্যথায় আমি চিৎকার করে কান্না করতে থাকি। আসিফ রুমেই ছিল, দৌড়ে এসে আমাকে বাথরুম থেকে তুলে নিয়ে এক মুহূর্তও দেরি করেনি, সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। তো ডক্টরের কাছে নিয়ে গেলে কি হবে, শেষ রক্ষাটা আর হয়নি। আমার সন্তানটা অনেক আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, আর ডাক্তার এখন তো এটাও বলে দিয়েছে আমি আর কখনো মা হতে পারবো না। এই কথাটা শোনার পর আসিফ একটিবারের জন্য আমার কাছে আসেনি, একটিবারের জন্য আমার মাথায় হাত রেখে আমাকে সাহস দেয়নি, আমাকে সান্ত্বনা দেয়নি। সেখান থেকেই বাসায় চলে গিয়েছে। আমি দরজার পানে অনেকক্ষণ তাকিয়েছিলাম। শেষে আমার বোন আমাকে বলল যে আসিফ তো বাসায় চলে গেছে। সেখান থেকে নাকি আমার বড় বোনকে ফোন করে বলেছে সে আমাকে নিয়ে আর সংসার করতে চায় না, সে তার বাবা মায়ের একমাত্র সন্তান, বংশের সে ছাড়া আর কেউ নেই, তাই তার সন্তান দরকার তার বংশটাকে আগে নিয়ে যাওয়ার জন্য। এগুলো আমার বড় বোন যখন আমাকে বলছিল আমি কাঁদবো না কি করব আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। বাইরে আমার ভালোবাসার মানুষ, এত ভালোবেসেছো আমাকে, এত যত্ন করেছো, এত কেয়ার করেছো, আর এখন যখন তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন তখন তুমি আমাকে একলা করে দিয়ে চলে গেলা। তুমি তো সন্তান হারিয়েছো, আমি কি হারাইনি? যদি আমার জায়গায় তুমি থাকতে আমি কি পারতাম তোমাকে ছেড়ে যেতে? প্রশ্নগুলো নিজেই নিজেকে করছিলাম আর আকাশের দিকে তাকিয়ে একরাশ অভিমান নিয়ে পড়ালাকে বলছিলাম, সুখ যখন আমার কপালে সইবেই না তাহলে কেন দিয়েছিলে, কেন দিয়ে আবার সেটা নিয়ে গেলে? কি দোষ ছিল আমার? সমস্ত স্টোরিটা ছিল একটা অভাগী আপুর লাইফ থেকে নেওয়া।